বাংলায় খোঁজ মিলেছে করোনার নতুন প্রজাতি কেপি2। কেপি2 লক্ষণ কি কি দেখে বুঝবেন যে কেপি2 হয়েছে, বা এই কেপি2 কতটা ভয়ঙ্কর হতে চলেছে, আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করব। আজকে আমরা পাশে পেয়েছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর শুদ্ধসত্য চট্টোপাধ্যায়কে। নমস্কার, আমি ডাক্তার শুদ্ধসত্য চট্টোপাধ্যায়। আমি মেডিসিন বিশেষজ্ঞ, একটি বেসরকারি হসপিটালে কর্মরত। আজকের বিষয় গত বছরের শেষের দিকে একটা স্ট্রেন পেয়েছিলাম, সেটার নাম ছিল JN1। এই পার্টিকুলার স্ট্রেনটা ওমিক্রন ভ্যারাইটির যে JN1, সেইখান থেকেও আবার ভ্যারাইটি চেঞ্জ হতে হতে এখন সেটা কেপি2তে তৈরি হয়েছে। ব্যাপারটা একটু স্পষ্ট করে বললে দেখা যায় যে আমরা যে ভাইরাসটার সঙ্গে ডিল করছি কোভিড-19, সেটা একটা RNA ভাইরাস। এই ভাইরাসটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এ বারবার মিউটেশন করে, কখনো একদিনে একাধিকবার মিউটেশন করে। আজ পর্যন্ত এই 2020 সালের মার্চ মাস থেকে যখন লকডাউন শুরু হয় এবং তারপর যখন কেস পাওয়া যায়, সেই সময় থেকে আরম্ভ করে আজ পর্যন্ত এই যে কত লক্ষবার মিউটেশন করেছে তার কোনো ধারণা নেই। এবং প্রতিবার মিউটেশনে এর যেটা কমন হবে সেটা হচ্ছে ইনফেক্টিভিটি বাড়বে, মানে ছোঁয়াচে ভাবটা এর বাড়বে, কিন্তু এর যে মারণ ক্ষমতা, যেটা একদম প্রথম দিকে ছিল, পরবর্তীকালে ডেল্টা প্লাসে হয়েছিল, সে মারণ ক্ষমতা ক্রমশ কমে যাবে। এখন আস্তে আস্তে আমরা দেখেছি ওমিক্রন যবে থেকে শুরু হলো, ওমিক্রন ভ্যারাইটিটা একদম ঠিক এই রকমই, প্রচণ্ড ছোঁয়াচে, কিন্তু তার সাথে এর মারণ ক্ষমতা কম। কিন্তু মারণ ক্ষমতা কম হলেও সমস্যাটা একটা জায়গায়, সেটা হচ্ছে যখন বয়স্ক মানুষ বা যাদের মধ্যে অনাক্রমতা বা ইমিউনিটি কম, তারাই মূল সমস্যার মধ্যে পড়ছেন। যেমন ধরা যাক বেশি বয়স্ক মানুষরা, অতি বৃদ্ধ যারা 80 বছরের উপর যাদের বয়স, বা যাদের অনেকগুলো রোগ আছে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কিডনির অসুখ, হার্টের অসুখ, ক্যান্সার, HIV, এই সব মানুষগুলো কিন্তু আমরা বলি ভালনারেবল পেশেন্ট। এদের ক্ষেত্রে কিন্তু সাধারণ সর্দি জ্বর প্রাণঘাতী হতে পারে, এক্ষেত্রেও তাই। আর এখন যে JN1 এর যে সংযোজন, নতুন ভ্যারাইটি ওমিক্রনের JN1 এর, সেটা হচ্ছে কেপি2। এটা প্রথম শুরু হয় ইউনাইটেড স্টেট থেকে এবং ইউনাইটেড কিংডমে, মানে USA এবং UK দুটো জায়গায় শুরু হয়। এবং সেখান থেকে বিভিন্ন রকমের যে যাতায়াত ব্যবস্থা আজকাল চলছে, কারণ এখন তো আমরা করোনার জন্য লকডাউন বা অন্যান্য বিধিনিষেধগুলো এখন আর সেভাবে মানছি না, মাস্কও আমরা সেভাবে পরছি না, তো যার ফলে খুব তাড়াতাড়ি একজনের থেকে আরেকজনের মধ্যে যাচ্ছে, ছোঁয়াচে হচ্ছে, আর এর সিমটম একদম সাধারণ সর্দি কাশির মতো। কেপি2 যথেষ্ট পরিমাণে হচ্ছে। তফাৎটা হচ্ছে আজকে আমরা বিভিন্ন কারণে, সেটা রাজনৈতিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, আমরা আজকে আর কোভিড নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই আমাদের, আমরা খুব একটা ভাবছি না। এবং তার কিছু সঙ্গত কারণ আছে। তার কারণ কোভিডের সাথে আজকাল আর 5টা যে সাধারণ কাশি সর্দি, তার খুব একটা তফাৎ নেই। তফাৎ একটা ছোট জায়গায় আছে, সেটা হচ্ছে স্বাদ এবং গন্ধ। এই দুটো জায়গা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা স্বাদ চলে যাচ্ছে, একদমই রুচি থাকছে না, এবং গন্ধ একদম চলে যাচ্ছে এই পার্টিকুলার ভ্যারাইটিটাতে। তার সাথে জ্বর আছে, সর্দি কাশি আছে, একটু গলা ব্যথা আছে, মাথা যন্ত্রণা আছে, কাশি আছে, ড্রাই কাফ, এইগুলো থাকছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেটা এইরকমই 3-4 দিন থেকে নিজের মধ্যে চলে যাচ্ছে। আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টেস্ট করাচ্ছিও না, আমরা ডাক্তারের কাছেও যাচ্ছি না। সুতরাং এই যে জায়গাটা, সুতরাং ডিটেকশন হচ্ছে না। তাই এখন যদি সত্যি আবার আগের জায়গায় ফিরে যাই, তাহলে দেখবো হয়তো হাজার রোগী পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা সেই ডিটেকশনের জায়গায় যাচ্ছি না। আমরা সাধারণ সর্দি কাশির মতো এটাকে চিকিৎসা করছি, এবং তাতে বেশিরভাগ ক্ষেত্রেই ফল আমরা ভালো পাচ্ছি। আমরা এতটাই সুবিধাবাদী বিভিন্ন ক্ষেত্রে যে আমরা আমাদের নিজেদের সুবিধা অনুযায়ী আমাদের সমস্ত কিছু, এমনকি স্বাস্থ্য ব্যবস্থাকে পর্যন্ত পাল্টে ফেলতে পারি। আমাদের 2021-এ যখন বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই সময় ডেল্টা এবং ডেল্টা প্লাস, যে দুটো এখনো পর্যন্ত সবচেয়ে মারণঘাতী কোভিডে, তাদের উপদ্রব হয়েছিল। অথচ সেই সময় আমরা লকডাউন কিচ্ছু মানিনি, আমাদের মিটিং গ্যাদারিং, মাস্ক, এগুলো সমস্ত চলেছিল। মাস্ক পরা উচ্ছন্নে গেছিল, যারা মঞ্চ থেকে বক্তৃতা দিচ্ছিলেন তারাও কেউ মাস্ক টাস্ক পরছিলেন না।
হ্যাঁ, সুতরাং অনেক রকম সমস্যা হয়েছিল। এবার এই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে নির্বাচন, এখন নির্বাচনের জন্য যে গ্যাদারিং হচ্ছে, সেই গ্যাদারিং আমি যদি শুধুমাত্র আমাদের কোভিডের কথা নাও ভাবি, কোভিড ছাড়াও প্রচুর ছোঁয়াচে রোগ রয়েছে। টিউবারকুলোসিস আছে, আমাদের দেশে টিউবারকুলোসিস কিন্তু কোভিডের থেকেও বেশি হয়। তার সাথে আরও অনেক ছোঁয়াচে রোগ আছে, সাধারণ সর্দি জ্বর আছে, বিভিন্ন রকমের কলেরা, টাইফয়েড, বিভিন্ন মশামাছি বাহিত অসুখ আছে। বিশেষ করে এই যে যেসব জায়গায় গ্যাদারিং হচ্ছে সেখানে তো বিভিন্ন রকমের আনহাইজেনিক খাবারও খাওয়া হচ্ছে, আনহাইজেনিক জলও খাওয়া হচ্ছে। এবং এই যে প্রচণ্ড গরমের মধ্যে বিভিন্ন প্রোগ্রামগুলো হচ্ছে, সেখানে হিটস্ট্রোকও প্রচুর লোকের হচ্ছে। তাই এই গোটা ব্যবস্থাটাই তো স্বাস্থ্যকর নয়, গোটাটাই অস্বাস্থ্যকর। ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেওয়া অস্বাস্থ্যকর, ঘন্টার পর ঘন্টা বক্তৃতা শোনা অস্বাস্থ্যকর, মিটিং মিছিল সবই তো অস্বাস্থ্যকর। কিন্তু সেগুলো তো চলছে এবং সেগুলো চলবে। এখন বলতে গেলে এখন যে জিনিসটা হয়, এগুলো তো স্বাস্থ্যের পরিপন্থী প্রক্রিয়া, কিন্তু হয়তো ইলেকশনের বাধ্যবাধকতায় সেটা করতে হবে। তো যতটা সম্ভব এগুলো থেকে দূরে থাকাটা আমার মনে হয় বাঞ্ছনীয়। আদারওয়াইজ যে কোনো ছোঁয়াচে রোগ, শুধু কোভিড নয়, যে কোনো ছোঁয়াচে রোগ গ্যাদারিং বা বেশি পরিমাণে লোক সমাগম হলে বাড়তে পারে বা তার বিভিন্ন ক্ষতিকারক দিকও বেরিয়ে আসতে পারে। সাধারণত যে কোনো ভাইরাল ইনফেকশনে আমরা 2 থেকে 3 দিন বলি, এক্ষেত্রেও তাই, এর কোনো অল্টারনেটিভ নেই। সাধারণত 3 থেকে 5 দিন এই অসুখটা থাকছে, তারপর নিজে নিজেই সেরে যাচ্ছে। যদি কোনো কারণে না সারে, জ্বর সর্দি হয়, অনেক সময় দেখা যায় ভাইরাস আমাদের বডির অনাক্রমতা কমিয়ে দেয়, তার উপর সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়। তো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেগুলো বোঝা যায়, তখন কফের রঙটা সাদা থেকে হলদে হয়ে যায়, হ্যাঁ, নাক দিয়ে কফ বেরোতে থাকে, জ্বর আসতে থাকে, হাই গ্রেড ফিভার আসতে থাকে, গলা ব্যথা হয় প্রচণ্ড, ঢোক গিলতে কষ্ট হয়। এই সমস্তগুলো হলেই বোঝা যায় যে এর উপর একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। তখন তো অ্যান্টিবায়োটিক খেতে হবে এবং তার জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে। 3 দিনের পর আমার মনে হয় ডাক্তারি পরামর্শ নেওয়াটা খুব জরুরি। ভাইরাল ইনফেকশনে যেরকম লুজ মোশন হয়, কোভিডও একাধিকবার দেখা গেছে লুজ মোশন ভাইরাল ইনফেকশনের মানে কোভিডের প্রেজেন্টেশন হিসেবে লুজ মোশন হয়েছে, পেটে ব্যথা হয়েছে, এরকম দেখা গেছে। এবং এই পার্টিকুলার KP2তেও আমরা দেখেছি লুজ মোশন হতে। এবং লুজ মোশনটা ইউজুয়ালি ওয়াটারি ডায়রিয়া হয়, একাধিকবার হয়। অনেক সময় মলদ্বারের জায়গাটা একটু জ্বালা করে এবং অনেক সময় দেখা যায় যে একটু ভমিটিং টেন্ডেন্সিও আসে, খাবারে একটা অরুচি আসে, মাঝে মাঝে পেট মোচড় দিয়ে ওঠে। এগুলো কিন্তু আমরা দেখেছি। এগুলো WHO সার্টিফাইড ORS, সেগুলো সবসময় খেতে হবে। কারণ আমাদের শরীরে লুজ মোশন হলে যেটা হয় সেটা হচ্ছে শরীরের লবণ এবং তার সাথে কিছু এসেনশিয়াল মিনারেলস বেরিয়ে যায়, যে জিনিসটা কিন্তু সাপ্লিমেন্ট করা দরকার, নাহলে শরীরের মধ্যে বিভিন্ন রকম ক্ষতি হতে পারে, কিডনি অনেক সময় শাটডাউন হয়ে যায়। সুতরাং আমাদেরকে একদিকে যেমন এই ORS খেতে হবে এবং জল যতটা বেরিয়ে যাচ্ছে সেটাকে পূর্ণ করতে হবে। সেটা WHO ORS হিসেবে সার্টিফাইড আছে, এমনি ORSগুলো, তার সাথে ভাতের যে ফ্যান আছে, ডাবের জল আছে, বিভিন্ন ফলের রস যেগুলো ফ্রেশ ফ্রুটস, সেগুলো একটু লবণ দিয়ে খাওয়া যেতে পারে, একটু লবণ মিশিয়ে। যারা ডায়াবেটিক তাদের ক্ষেত্রে চিনিটা কম খেতে হবে। আদারওয়াইজ চিনি 2 চামচ চিনি এবং 1/2 চামচ নুন 1 লিটার জলে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ORS এর প্রসেস। তো এটা ফলো করতে হবে। যতটা জল বেরিয়ে যাবে সেটা রিপ্লেনাইজ করতে হবে, খেয়াল রাখতে হবে। শুধু যারা হার্টের রোগী, যারা কিডনির রোগী, তাদের ক্ষেত্রে একটু সাবধানে এগুলো খেতে হবে। আদারওয়াইজ সমস্ত মানুষ তার বেশি পরিমাণে জল এবং ORS খাওয়া উচিত। ছোটদেরও হতে পারে, ছোটরা জ্বর সর্দি কাশিতে ভোগে, সেই রকমই জ্বর সর্দি কাশিতে ভুগতে পারে এবং তাদেরও সিমটম অলমোস্ট অ্যাডাল্টদের মতোই হওয়ার কথা। একটু আধটু হাঁচি হবে, নাকে একটু জল আসবে, একটু আধটু ডায়রিয়া হতে পারে, লুজ মোশন হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে গলা ব্যথাও একটু আধটু হতে পারে এবং সেগুলো নিজে থেকেই আশা করি সেরে যাবে। জ্বর হতে পারে একটু, কিন্তু তারা নিজে থেকেই সুস্থ হয়ে যাওয়া উচিত। বাচ্চাদের অন্তত কোভিডে দেখা গেছে যে তাদের রিকভারি রেট অনেক বেশি, তাদের এমনি ভালো হয়ে যাওয়া উচিত। KP2 একটা ছোঁয়াচে অসুখ এবং KP2-র জন্য যে দরকার আমাদের শরীরে সেটা আমাদের ন্যাচারাল ইমিউনিটি। আমাদের বাইরে থেকে কোনো ওষুধে অ্যাজ সাচ লাভ হবে না, বাইরে থেকে ভ্যাকসিনে তো লাভ হবেই না, কারণ এখন তো ভ্যাকসিনগুলো সম্বন্ধে অনেক রকম সমস্যা দেখা যাচ্ছে এবং সেই নিয়ে কোর্ট কাছারি অনেক কিছু চলছে এবং সেগুলোর সত্যতা, সেগুলো কতটা কাজে দিয়েছিল সেগুলো নিয়েও যথেষ্ট সন্দেহ অবকাশ রয়েছে। যদি সেগুলো আবার একটা রাজনৈতিক জায়গায় চলে যায়
কারণ এই একটা সময় এই কোভিডের ভ্যাকসিন নিয়ে তো অনেক রকমের রাজনৈতিক জলঘোলা হয়েছে, তাই এই কথাটা আমরা ডাক্তার হিসেবে বলতে পারি না। তবে একটা জিনিস ঠিক, আমাদের ওভারঅল ইমিউনিটি বাড়ানোর প্রয়োজন আছে। সেই ইমিউনিটি সময়ের সাথে সাথে ধীরে ধীরে বাড়ে আমাদের সুস্থ খাবার খাওয়া, যে খাবারগুলোকে আমরা সুষম খাদ্য বলি সেগুলো খাওয়া, এবং তার মধ্যে অল্প 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 খাবার বারে বারে খাওয়া। অতিরিক্ত মেদও যেমন বর্জন করতে হবে, তেমনি অতিরিক্ত ডায়েট কন্ট্রোল এবং অতিরিক্ত রোগা হওয়ার চেষ্টা করা সেগুলোকেও অ্যাভয়েড করতে হবে। রোজ নিয়ম করে এক্সারসাইজ করতে হবে, প্রচুর পরিমাণে ফল শাকসবজি খেতে হবে, গরমের সময় প্রচুর পরিমাণে জল এবং জলীয় জিনিসপত্র খেতে হবে, ওআরএস খেতে হবে, এবং ওভারঅল আমাদের যে সমস্ত খাবারগুলো আমাদের বডির ইমিউনিটি এবং আমাদের বডিকে সুস্থ রাখতে হেল্প করে সেগুলো বেশি পরিমাণে নিতে হবে। প্রোটিন জাতীয় খাবার, ফলমূল, শাকসবজি, অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলোতে আছে, বেশ কিছু সবজিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সেগুলো ইউজ করতে হবে, সেগুলো ব্যবহার করতে হবে। বয়স্কদের বিশেষ যত্ন নিতে হবে এবং যখনই জ্বর সর্দি হবে তখন নিজেদের একটু আড়ালে রাখা, বাড়ির লোকেদের থেকে বা অফিসের লোকেদের থেকে, কর্ম থেকে একটু বিরতি নিয়ে 4-5 দিন রেস্ট নিয়ে একটু আড়াল থাকা, একটু যাতে অন্যদের মধ্যে জিনিসটা বেশি স্প্রেড না করে এবং একটা অসুখ অনেক মানুষেরকে ক্ষতি করতে বা অনেক অসুখ মানুষের কর্ম বিরতি না নিয়ে আসে, এটা একটু খেয়াল রাখতে হবে। ওই একইভাবে গ্যাদারিংগুলো অ্যাভয়েড করা, সবচেয়ে ভালো হচ্ছে বাড়িতে রেস্ট নেওয়া এবং ভালো খাওয়া দাওয়া করা, এবং রেস্টের মধ্যে থাকলেই এটা সেরে যাওয়া উচিত। অন্তত 90 থেকে 99% ক্ষেত্রে এটা সেরে যাওয়াই উচিত। অসংখ্য ধন্যবাদ ডক্টর সুদর্শন চট্টোপাধ্যায়কে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমার আরও বেশি পরামর্শ পেতে দেখতে থাকুন মেডিটিপস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন এই ভিডিওটি, কারণ আপনার শেয়ার করা এই ভিডিওটি হয়তো আরেকজনের উপকারে আসতে পারে। আর হ্যাঁ, যারা মেডিটিপস এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল বাটনটিকে ক্লিক করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান পেয়ে যান আপনারা।